আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আপনাদের লাস্ট ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে কিনা ক্লিয়ার করতে পারেন? লাস্ট ক্লাসের যে প্রমাণগুলো করাইছিলাম ওগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা? সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন। না ভাইয়া, সমস্যা নেই। প্রমাণ তিনটা তো পারবেন, ঠিক কিনা? জি জি জি। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট পার্ট, যেটা হচ্ছে মূলত অসমোসিস নিয়ে আলোচনা করা হবে। অসমোসিসের বাংলা নাম হচ্ছে যে অভিস্রবণ। অভিস্রবণ এবং ব্যাপন এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে অনেকবার পড়ে আসছি, ঠিক আছে? তবে এইটার কিছুটা অ্যাডভান্স বিষয় এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? তবে বেসিকটা আমাদের ওই সেই ব্যাপন এবং অভিস্রবণ থেকেই শুরু হবে, ঠিক আছে? তো এখন আমাদের ব্যাপন বা ডিফিউশন, ব্যাপন বা ডিফিউশন। এখন ডিফিউশনটাকে, ডিফিউশন হলো যে আমাদেরকে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কে কম ঘনত্বের অঞ্চলের দিকে দাবিত হওয়া, ঠিক আছে? এখন এটা আসলে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে দাবিত হওয়াটাকে বলাটাকে আসলে বললে ভুল হবে। এটা হচ্ছে মূলত যে সম্পূর্ণরূপে কি একটা সমসত্ব মিশ্রণ তৈরি করা, ঠিক আছে? যেমন আপনার যদি আমরা ছোটবেলা থেকে যে উদাহরণটা পড়ে আসছিলাম, যে আমরা যদি কোনো কি বলে সুগন্ধি জিনিস কোনো একটা রুমে রাখি, তাও দেখা যাচ্ছে কি পুরো রুমটাই কি পুরো রুমটা দেখে সুঘ্রাণটা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কেন হয়? এটা মূলত হচ্ছে যে আমাদের যে কেমিক্যাল গুলো আছে সেগুলোকে যখন এটা উদ্দায়ী, এগুলো উদ্দায়ী বস্তু, ঠিক আছে? উদ্দায়ী বস্তু মানে হলো গিয়ে এই জিনিসগুলা মানে গলে না, না গলে সরাসরি বাষ্পে পরিণত হয়। বিভিন্ন ধরনের যে সুগন্ধি জিনিসগুলো আছে সেগুলো সেম জিনিস, ঠিক আছে? তো এগুলো কি করে যখন গ্যাসের রূপান্তরিত হয় তখন এটা কি অত্যন্ত ঘন অবস্থায় থাকে, তখন এই ঘন অবস্থা থেকে কি এরা সর্বোচ্চ দূরে অবস্থানে চলে যেতে চায়, ঠিক আছে? যার ফলে তারা কি একটা পুরা রুমের মধ্যে কি সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়ে এবং একটাকে সমসত্ব অবস্থায় মানে কি থেকে যায়, একটা সমসত্ব অবস্থায় তৈরি হয়, ঠিক আছে? সমসত্ব অবস্থাকে আমরা ইংরেজিতে বলি কি হোমোজেনাস, ঠিক আছে? তো এখানে সেম জিনিস, ঠিক আছে? জাস্ট অ্যাজ এ গ্যাস ক্যান ডিফিউজ ইনটু vacant স্পেস অর অ্যানাদার গ্যাস, এ সলিউট ক্যান ডিফিউজ ফ্রম এ সলিউশন ইনটু ফিউজ সলভেন্ট, ঠিক আছে? তো এখন তো গ্যাসের কথাটা শুনছি, ঠিক আছে? বাট আমাদের আলোচনাটা কিসে নিয়ে? আমাদের আলোচনাটা হচ্ছে যে কেউ কি কিছু বলবেন নাকি? না ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনাটা সলিউশনে। তো আমাদের সলিউশনের মধ্যে আমরা সেম জিনিসটা দেখতে পাই। যদি আমরা কি বলি, আমাদের এখানে যে বইতে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটু বেগুনি রঙের দানা, ঠিক আছে? এগুলোকে যখন আপনি পানিতে বা বিকারে ছেড়ে দিবেন, ঠিক আছে? কি হচ্ছে এখন? আপনি যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলোকে একটা বিকারে নিয়ে পানিপূর্ণ বিকারের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন, তখন দেখবেন যে প্রথমে করে কি এরকম ঘন কিছু এরিয়া তৈরি হয়, ঠিক আছে? দেন আস্তে আস্তে কি পুরা পাত্রের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়ে এবং পাত্রটার কালারটা কি হয়ে যায়, বেগুনি হয়ে যায়, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে? এটা মূলত যে ডিফিউশন বা ব্যাফন অ্যাকাউন্ট, কারণ ব্যাফন আমাদের কি বলে, সে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কি কম ঘনত্বের অঞ্চলের দিকে দাবিত হয়, ঠিক আছে? এটা মূলত কি করে, কনসেন্ট্রেশনটাকে মানে ঘনমাত্রাটাকে কি করে ইকুয়ালাইজ করে ফেলে, পুরা পাত্রের মধ্যে ঘনমাত্রাটাকে কি করে ইকুয়ালাইজ করে ফেলে, ঠিক আছে? ইট ইজ দ্য টেন্ডেন্সি টু ইকুয়ালাইজ কনসেন্ট্রেশন ইন অল পার্টস অফ দ্য সলিউশন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফিউশন অফ দ্য সলিউট, ঠিক আছে? তো ডিফিউশনটা ব্যাফনটা আসলে কোথাও ব্যাফনটাতে একটা দ্রাবকের মধ্যেই তো ব্যাফনটা হবে, ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রে বাতাসটা দ্রাবক হিসেবে কাজ করে, অথবা কি ভ্যাকিউম জায়গাটা কি দ্রাবক হিসেবে কাজ করে। আর সলিউশনের ক্ষেত্রে আমাদের কোনো একটা লিকুইডকে দ্রাবক হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই জিনিসটা আর কি, ঠিক আছে? আর এই জিনিসটা একটা কি দ্য ডিফিউশন অফ সলিউট ইনটু সলভেন্ট ইজ ইনফ্যাক্ট এ বাইলেটারাল প্রসেস. It consists of the solute molecules moving into solvent and the solvent molecules moving down into solution, ঠিক আছে? অর্থাৎ এখানে দুইটাই যে বাইলেটারাল মানে এখানে দ্বিপাক্ষিক বিষয়, ঠিক আছে? অর্থাৎ এখানে যে সলিউট পার্টিকেল গুলো যে সলভেন্টের মধ্যে মুভ করতেছে এমনটাও না, ঠিক আছে? এখানে দুইজনেই মুভ করতেছে, একটা হচ্ছে কি সলিউট পার্টিকেলটা কি সলভেন্টের দিকে আসতেছে, আরেকটা কি সলভেন্টের পার্টিকেল গুলো কি সলিড পার্টিকেলের দিকেও যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা এটা ততক্ষণ পর্যন্ত না চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কি সলিউশনটা কি একটা হোমোজেনাস বা ইউনিফর্ম মিশ্রণে পরিণত হবে। জিনিসটা এটা হচ্ছে আমাদের ব্যাপন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? বেসিক জিনিস, সংজ্ঞাটা মনে রাখবেন, উদাহরণটা দেওয়ার চেষ্টা করবেন আসলে। ওকে, টিকার জন্য আসতে পারে অভিস্রবণ, ডিফিউশন অ্যান্ড অসমোসিস টিকে আসতে পারে 4 নম্বরের জন্য। সো একটা এক্সাম্পল মাস্ট দিতে হবে। এর হচ্ছে আমাদের অসমোসিস, যেটা নিয়ে আমাদের আজকের পড়াটা,
ঠিক আছে। তো অসমোসিস উল্টা, ব্যাপনের টোটালি উল্টা। অসমোসিস জিনিসটা হচ্ছে বাংলায় বলা হয় অভিস্রবণ। এখন ব্যাপনের উল্টা মানে হচ্ছে যে আমরা ব্যাপন বলছি কি বেশি ঘনত্বের অঞ্চল থেকে কি করে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়, ঠিক আছে, ওকে, ছড়িয়ে পড়ে আর কি, ঠিক আছে। বাট আমাদের অভিস্রবণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সত্য সাপেক্ষে সে কি করে বেশি ঘনত্বের অঞ্চল কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়, ঠিক আছে, কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয়। যেমন এখানে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কনসেন্ট্রেটেড সলিউশন, মানে ঘনত্বটা বেশি, কনসেন্ট্রেশনটা বেশি, আর এটা হচ্ছে একটা ডাইলিউট সলিউশন, এটা হচ্ছে কি একটা ডাইলিউট সলিউশন, ঠিক আছে। তো ব্যাফনটা হয় কি, ব্যাফনটা হচ্ছে কনসেন্ট্রেশন, অত্যাধিক কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়া শুরু করে, যে লোয়ার কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলতেছি এখানে ডাইলিউট সলিউশন, ঠিক আছে। আর অভিস্রবণের ক্ষেত্রে উল্টাটা হয়, অভিস্রবণের ক্ষেত্রে হচ্ছে কি লোয়ার কনসেন্ট্রেশন থেকে কি হায়ার কনসেন্ট্রেশনের দিকে ধাবিত হয়, ঠিক আছে। তবে এখানে একটা সত্য আছে দুইটা দ্রবণে কি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা কি থাকবে আলাদা করা থাকতে হবে। এখন সেমি পারমিয়েবল মেমব্রেনটা হচ্ছে কি একটা অর্ধবেদ্য পদার্থ, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে গিয়ে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে মানে কি আমরা লোয়ার কনসেন্ট্রেশন যে আছে সে চলাচল করতে পারবে, হায়ার কনসেন্ট্রেশনের মধ্যে হায়ার কনসেন্ট্রেশন যে আছে সে আসতে পারবে না। অর্থাৎ অর্থাৎ আহ, অর্থাৎ বিষয়টা হলো যে এখান থেকে এখানে আসতে পারবে না সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পদ্ধতি, বাট এখান থেকে যে লিকুইড গুলো আছে সে এখানে আসতে পারবে, বুঝা গেছে। এই জিনিসটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের কাজ। অভিস্রবণ হওয়ার জন্য এইটা মূল কন্ডিশন, ঠিক আছে, এইটা ছাড়া আপনি অভিস্রবণ হবে না, ঠিক আছে, এটা ছাড়া যেটা হবে সেটা ব্যাপন হবে, বুঝা গেছে। সবাই তো বুঝতে পারছেন? ভাই একটা উদাহরণ দিবেন ভাই? এই তো উদাহরণটা হচ্ছে, আচ্ছা সিম্পল উদাহরণ, আপনাদের বাসায় তো কিসমিস আছে, জি ভাই। কিসমিস, ঠিক আছে। তো এখন কিসমিসের চামড়া কিন্তু মোটা, ঠিক আছে। এখন কিসমিসের ভিতরে আপনার যদি কাটেন, ঠিক আছে, জাস্ট এমনি যদি দুই ভাগ করেন তাও দেখবেন যে কিসমিসের ইন্টারনালটা করে একটা জেলির মতো, ঠিক আছে, খুবই ঠিক, ঠিক আছে, কিন্তু এটা চিনির মতো মিষ্টি, ঠিক আছে। এখন এই কিসমিসটাকে যখন আপনি পানির মধ্যে রেখে দিবেন, ওই চিনিগুলো কিন্তু পানিতে মিক্স হয় না, পানিতে আসে না, মানে কিসমিস থেকে বের হয় চিনিগুলো পানিতে আসে না, কিন্তু পানি কিসমিসের ভিতরে ঢুকে যায়, খেয়াল করছেন কিনা, এবং কিসমিস গুলো কি টসটসে মোটা হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা কি বেসিক অভিস্রবণ একটা ভালো উদাহরণ, ঠিক আছে এটা। তো এখন এটা যে শুধু যে এখানে হবে এরকম নয়, সব ধরনের ক্ষেত্রে হয়। যেমন আমরা, যেমন আপনাদের বইতে হয়তো ডায়ালাইসিসের একটা এক্সাম্পল আছে। ডায়ালাইসিস হচ্ছে কি আমাদের রক্ত থেকে, মানে যাদের কিডনিতে ড্যামেজ আছে তাদেরকে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার জন্য কি ডায়ালাইসিস মেশিনটি ইউজ করা হয়। এই ডায়ালাইসিস মেশিনটা টোটালি কাজ করে আপনার এর উপরে, অভিস্রবণের উপরে, ঠিক আছে। সে একটা প্লাজমার মাধ্যমে কি করে রক্ত থেকে জিনিসগুলা বের করে ফেলে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে যায়। বাট আমাদের কি হয় না, রক্ত বের হয় না, রক্ত পাস করে আসে না, ঠিক আছে, রক্ত পাস করে না, ঠিক আছে, বাট রক্ত থেকে দ্রব্যগুলোকে পাস করে নিয়ে আসা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মতো অভিস্রবণ একটা ভালো উদাহরণ। তারপর আছে পানি বিশুদ্ধকরণ, সেটা নিয়ে কিছুক্ষণ বাদে কথা বলবো আবার, ঠিক আছে। তাহলে আমাদের সংজ্ঞাটা কি, এ মেমব্রেন হুইচ ইজ পারমিয়েবল টু সলভেন্ট, which is permeable to solvent and not to solute is called semi permeable membrane। এটা হলো সেমি পারমিয়েবল মেমব্রেনের সংজ্ঞা, ঠিক আছে। সলভেন্ট অর্থাৎ দ্রাবকের জন্য পারমিয়েবল, অর্থাৎ দ্রাবককে সে মুভমেন্ট করতে কোনো বাধা দিবে না, বাট সলিউট যারা আছে তাদেরকে মুভমেন্ট করতে সে বাধা দিবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। তো এখানে কি বলে দেখেন, আমাদের যে উদাহরণটা আছে, লেট আস কনসিডার এ ফিউ সলভেন্ট এন্ড সলিউশন সেপারেট বাই মেমব্রেন। এই যে আমাদের মেমব্রেনটা দিয়ে সেপারেটেড আছে, ঠিক আছে, হুইচ পারমিটস দ্য ফেসেস টু সলভেন্ট মলিকিউলস বাট নট টু দ্য সলিউট মলিকিউলস। এই জিনিসটা সলভেন্ট মলিকিউলগুলোকে কি পারমিশন দিচ্ছে, বাট সলিউট মলিকিউলগুলোকে সে পারমিশন দিচ্ছে না মুভমেন্ট করার জন্য, ঠিক আছে। ফর দিস রিজন only the solvent will diffuse through the membrane into the solution, যার ফলে কি সলভেন্টের পার্টিকেল গুলো শুধুমাত্র কি ডিফিউজ করবে কোথায়, সলিউটের মধ্যে যাবে, ঠিক আছে, এবং একটা মিক্সার তৈরি করবে, এই জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা, তো দ্য ফ্লো অফ দ্য সলভেন্ট থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ফ্রম পিউর সলভেন্ট টু সলিউশন or from a dilute solution to concentration solution is termed as osmosis, ঠিক আছে। তো যা বললাম, সলভেন্ট, the flow of the solvent through a semi permeable membrane from fused solvent to or a dilute solution to কি concentrated solution। ফিউজ সলভেন্ট থেকে যদি আমাদের কনসেন্ট্রেশন সলিউশনের মধ্যে দিয়ে যে
আদান প্রদানটা ঘটতেছে, সেটা হচ্ছে কি আমাদের অসমোসিস। এখানে আদান প্রদান বলতে কি, সলভেন্টের মলিকিউলে আদান প্রদান হচ্ছে, কোনো সলিড পার্টিকেল গুলো আসা যাওয়া করতে পারবে না, ঠিক আছে, এই জিনিসটাই। ওকে, তো এটা আর কি। তো এখন সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন এটা আমাদের আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও আছে, বায়োলজিক্যাল সিস্টেমগুলোতেও আছে, বাট আমরা মেকানিক্যালি এগুলো অনেকগুলো তৈরি করা হয়, ঠিক আছে। যেমন কিউপ্রিক ফেরোসায়ানাইড, ঠিক আছে, এটা হচ্ছে মেমব্রেন ডিপোজিট অন দ্য ওয়াল ফোরাস ওয়ার্ড, ঠিক আছে, অ্যান্ড ইউজ টু অ্যাকুরেট এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, ঠিক আছে। যেমন এটা ইউজ করা হয় ল্যাবের মধ্যে, যেটা কিউপ্রিক ফেরোসায়ানাইড মেমব্রেন ডিপোজিটেড অন দ্য ওয়ালস, ঠিক আছে। একটা ফোরাস হচ্ছে মানে কি, এটার মধ্যে খুবই সূক্ষ্ম ছিদ্র থাকে, ঠিক আছে, এই জিনিসটাকে ফোরাস বলা হয় বা ফোরোসিটি বলা হয়, ঠিক আছে। তো এটা যখন আমাদেরকে একটা মেমব্রেনের মধ্যে ডিপোজিট করা হয়, কাই কিউপ্রিক ফেরোসায়ানাইডটাকে, ঠিক আছে, তখন জিনিসটা কি একই যে রকমের কাজ করে, সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবেও কাজ করে, ঠিক আছে। বাট আমাদের বায়োলজিক্যাল সিস্টেমগুলোতে আরো বেশি দেখা যায় এই জিনিসগুলো, ঠিক আছে। আমাদের সেলগুলোর মধ্যে যে খাদ্য, ঠিক আছে, আমরা যে শক্তিগুলো কি দেওয়া নেওয়া ঘটে, ঠিক আছে, এটা মতো অসমোসিসের মাধ্যমে ঘটে, ঠিক আছে, এই জিনিসটা আর কি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এবার আসে অসমোটিক প্রেসার। এখন এই আপনাদের প্রশ্ন আসে অসমোটিক প্রেসারটা নিয়ে, ঠিক আছে। আমাদের অসমোটিক প্রেসারের উপরে সূত্র আছে, ঠিক আছে, এটা গ্যাস থিওরির মতোই অনেকটা, ঠিক আছে। তো এই জিনিসটাই, এই যে এখানে একটা বাংলা কথাটাই বলে দিই। এখানে দেখেন একটা পানির পাত্রের মধ্যে এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এখানে একটা সুগার সলিউশনটা আছে, ঠিক আছে। তো নরমালি যদি অসমোসিস না ঘটতো, তাহলে সুগার সলিউশনের যে ইনিশিয়াল লেভেলটা ছিল সে এখানে থেকে যেত, ঠিক আছে। এখন কি হচ্ছে, পানি কি করে, এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে পারে, ঠিক আছে। যার ফলে এখানে কি প্রেসারটা বাড়ে, অর্থাৎ এই যে পাত্রের মধ্যে, এই যে ছোট পাত্রের মধ্যে প্রেসারটা বাড়ে, যার ফলে কি হয়, আমাদের এখানে ম্যাক্সিমাম লেভেলে কি পৌঁছে যায়, চিনির দ্রবণটা কি ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়। এখন এই পৌঁছে যাওয়া মানে এখানে ইন্টারনালি কি প্রেসারটা ইনক্রিজ করছে, এখানে প্রেসারটা ইনক্রিজ করছে, এই পাত্রের মধ্যে প্রেসারটা ইনক্রিজ করছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বলতে পারি, ঠিক আছে। আর এটা যার কারণে ইনক্রিজটা হচ্ছে, যার কারণে যে ইনক্রিজটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার। আবারও বলি, ঠিক আছে, এখানে যে পানিটা আছে, এই পানিটা কিন্তু এখানে যাওয়া আসা করতে পারতেছে, বাট চিনির দ্রবণটা করতে পারতেছে না, ঠিক আছে। যেহেতু পানিটা এখানের মধ্যে মুভ করতেছে, তার মানে এই পাত্রের মধ্যে কি প্রেসারের একটা ইনক্রিজ ঘটবে, ঠিক আছে। তো নর্মালি আমরা লিকুইডের প্রেসারটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কার কারণে হচ্ছে, এই যে পানির যে অসমোসিস হচ্ছে বা পানির যে অবিস্রবণ হচ্ছে, তার কারণে তো জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার, ঠিক আছে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই অসমোসিসটাকে আপনি স্টপ করে ফেলতে পারবেন, অর্থাৎ অবিস্রবণটাকে আপনি স্টপ করে ফেলতে কিভাবে, আপনি যদি এক্সটার্নালি এখানে বা এই পাত্রের মধ্যে যে এক্সটার্নালি প্রেসারটা প্রয়োগ করেন, তাহলে অসমোসিসটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এখন কতটুকু প্রেসার প্রয়োগ করতে হবে, এই যে এখানে অসমোটিক প্রেসার যা দিচ্ছে পানিটা, তার সমপরিমাণ যদি আপনি কি এক্সটার্নালি প্রেসারটা এই সলিউশনের মধ্যে দেন, তাহলে আমাদের কি হবে, মানে অসমোসিসটা টোটালি স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের অসমোটিক প্রেসার। জিনিসটাকে বোঝা ভাই গেছে? এই কথাটা একটু বলবেন ভাই, এই কথাটা শুধু এই আচ্ছা, লাস্টের লাইনটা। লাস্টের লাইনটা হচ্ছে যে, লাস্টের যে কথাটা বলেন সেটা হচ্ছে যে, আমরা তো দেখতেছি এখানে দুইটা প্রেসার, ঠিক কিনা, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, একটা জি হচ্ছে ভাই। অসমোটিক প্রেসার, ঠিক আছে। আমরা আর্কিমিডিজের সূত্র কি জানি, একটাকে বাড়াইলে আরেকটা কমবে, একটাকে কমাইলে আরেকটা বাড়বে, ঠিক কিনা, এটাই তো, জি ঠিক আছে। তো এখন আমি বাইরে থেকে যদি এক্সটার্নাল প্রেসারটাকে দিই, ঠিক আছে, এক্সটার্নাল প্রেসারটাকে দিই এই পাত্রের মধ্যে, অর্থাৎ যে পাত্রে প্রেসার বাড়তেছিল সেই পাত্রের মধ্যে আমি এক্সটার্নাল প্রেসারটা দিই, তাহলে আমাদের কি হবে, অসমোসিসটা থেমে যাবে। এখন অসমোসিসটা থেমে, যে কোনো ধরনের প্রেসার দিলে তো অসমোসিসটা থামবে না, অসমোটিক প্রেসারের সমপরিমাণ প্রেসারটা দিলে সে থেমে যাবে, অর্থাৎ এই পাত্রের প্রেসার এবং এই পাত্রের প্রেসারটা যদি সেম হয়, তাহলে অসমোসিসটা থেমে যাবে আর কি, ঠিক আছে। তো এটা এখন যদি বাড়াই দেন, প্রেসারটাকে বাড়াই দেন, তাহলে আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। নামটা শুনে থাকবেন যদি যারা ফিল্টার নিয়ে কাজ করেন, ঠিক আছে, আমরা যারা পানি ফিল্টার নিয়ে কাজ করেন তারা নামটা শুনে থাকবেন, রিভার্স অসমোসিস, ঠিক আছে, পানি বিশুদ্ধকরণের একটা প্রক্রিয়া, ঠিক আছে। তো এখানে কি বলে দেখেন, দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার বিল্ট আপ অন দ্য সলিউশন হুইচ জাস্ট স্টপ দ্য অসমোসিস অফ ফিউ সলভেন্ট ইনটু দ্য সলিউশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোটিক প্রেসার, ঠিক আছে। তো এখান থেকে আমরা সংজ্ঞাটাকে ক্লিনলি নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার বিল্ট আপ অন দ্য সলিউশন, এই সলিউশন মধ্যে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তৈরি হয়েছে, হুইচ জাস্ট স্টপস দ্য অসমোসিস অফ ফিউ সলভেন্ট, যেটা কি আমাদের অসমোসিসটাকে থামাই দেয়, অর্থাৎ অবিস্রবণটাকে থামাই দেয়, কার, ফিউ সলভেন্ট অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের, ইনটু দ্য সলিউশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোটিক প্রেসার, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন সংজ্ঞাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসারটা। কোনো সমস্যা আছে বা বুঝতে পারেন নাই, ঝামেলা লাগতেছে? না ভাই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো এবার আচ্ছা, এটা ও যা বললাম এটা শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেসার না দিয়েও আপনি এক্সটার্নালি প্রেসার দিলেও কি সেম কাহিনীটা ঘটবে। ঠিক আছে, আপনি অসমোটিক প্রেসারটাকে কি স্টপ করতে পারবেন, অসমোটিক না সরি অসমোসিসটাকে স্টপ করতে পারবেন। ঠিক আছে, এটা সংজ্ঞাটা হচ্ছে এটা। Osmotic pressure may be defined as the external pressure applied to the solution in order to stop, এটা বোঝা যাচ্ছে আবার, in order to stop the osmosis of the solvent into the solution. দেখেন এখানে অলওয়েজ মনে রাখবেন অসমোসিস হচ্ছে মূলত সলভেন্ট থেকে সলিউশনে, সলভেন্টটা কি সলিউশন দিকে যায়, সলভেন্ট হচ্ছে দ্রাবক, ঠিক আছে, যেটা আমাদের সলিউশনের দিকে যাচ্ছে। ঠিক আছে, সেপারেটেড বাই সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, তো এখন এই অসমোসিসের উপরে আমরা তিন ধরনের মিডিয়াম আছে। ঠিক আছে, একটা হচ্ছে হাইপোটনিক মিডিয়াম, একটা হচ্ছে আইসোটনিক মিডিয়াম, একটা হচ্ছে হাইপারটনিক মিডিয়াম। বোঝা যাচ্ছে? ঠিক আছে, the two solutions separated by semi permeable membrane। ঠিক আছে, এখন কত হচ্ছে আপনি বলতে পারেন এতগুলো ভাগ কেন? দেখেন এখানে দুইটা সলিউশন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা কি ভাগ করা আছে। তার মানে এখানে কিছু না কিছু তো ঘটবে। এখানে একজনের কনসেন্ট্রেশন বেশি, একজনের কনসেন্ট্রেশন কম, কোন সময় দেখবেন যে মুভমেন্ট হচ্ছে, কোন সময় দেখবেন যে মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তো এখন যদি এরকম হয়, when the two solutions are separated by semi-permeable membrane and there is no flow of water across the membrane, এখন যদি মেমব্রেনে অ্যাক্রসে যদি কোনো ওয়াটারের ফ্লো না ঘটে, then the solution is said to be in isotonic। ঠিক আছে, is said to be in isotonic। ঠিক আছে, এই জিনিসটা অর্থাৎ এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে আমাদের পানির কোনো মুভমেন্ট ঘটে না। ঠিক আছে, এটা হচ্ছে এই সলিউশনটাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। বুঝা গেছে? তো ইফ দ্য মেমব্রেন শুধু পানির ক্ষেত্রে ভাই, হ্যাঁ আইসোটনিকের এইটা যে মুভমেন্ট ঘটে না শুধু পানির ক্ষেত্রে? হ্যাঁ, এখানে দেখা রেখে 0.9% অফ সোডিয়াম ক্লোরাইড সলিউশন। ঠিক আছে, 0.9% অফ সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে আমরা যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আলাদা করি, অর্থাৎ এখানে ধরে 0.9% আমি একটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন নিলাম, এখানে আমি বিশুদ্ধ পানি নিলাম। ঠিক আছে, এখন যেহেতু এই জিনিসটা হচ্ছে আইসোটনিক, যার কারণে এখান থেকে এখানে কোনো মুভমেন্টটা ঘটবে না। যে আমাদের নর্মালি কি অবস্থানের মধ্যে কি পানির মুভমেন্টটা ঘটে, সেটা আর ঘটবে না। আচ্ছা ঠিক আছে, আপনার একটা জিনিস ওই মনে করি না যে এখানে শুধু পানির মুভমেন্ট করলে সেটা অসমোসিস হয়ে যায়। শুধুমাত্র পানি নেই, এখানে আরো অনেক কিছু মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো আমাদের এক্সাম্পলটা বেশি রাখলে আমি শুধু পানিরটা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, সলিউশন অনেক কিছু নিয়ে একটা সলিউশন গঠন করা যায়। ঠিক আছে, তো if the membrane is completely semi-impermeable and isotonic solution are called isosmotic। তো যা বলেন, যেহেতু এখানে সলিউশনটা ঘটতেছে সেখানে আমরা কি বলতে পারি, অসমোসিসটা যেহেতু ঘটতেছে সেটাকে আমরা অসমোটিকও বলতে পারি। ঠিক আছে, তো এখন এটা কেন ঘটে? কারণ হচ্ছে ইকুইমোলার সলিউশন, আইসোটনিক সলিউশন অফ ইকুইমোলার কনসেন্ট্রেশন, অর্থাৎ কনসেন্ট্রেশনটা প্রায় সেম। তো এখানে একটা জিনিস আসছে কেন সেটা আমরা একটু পরেই দেখব। তারপর হচ্ছে হাইপোটনিক, of the two solutions separated by semi-permeable membrane, if one is lower osmotic pressure, it is said to be hypotonic relative to the second solution। অর্থাৎ এই যে আমি যদি একটা দ্রবণ নিই, এখানে দুইটা ধরলাম যে সলিউশন 1, এখানে সলিউশন 2। ঠিক আছে, এখানে এইটা যদি অসমোটিক প্রেসার, যে অসমোটিক প্রেসার সি, অসমোটিক প্রেসারকে আমরা নর্মালি সি দ্বারা প্রকাশ করি। এটা অসমোটিক প্রেসার C1টা যদি লিখি, যদি এইটার অসমোটিক প্রেসার থেকে কম হয়, C1 এ অসমোটিক প্রেসার যদি C2 থেকে কম হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি একটা হাইপোটনিক। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাইপোটনিক সলিউশন এই সলিউশনের সাপেক্ষে। সেকেন্ড সলিউশনের সাপেক্ষে আমাদের এক নম্বর সলিউশন হচ্ছে কি হাইপোটনিক সলিউশন। কারণ কি ফার্স্ট সলিউশনে অসমোটিক প্রেসারটা কম সেকেন্ড সলিউশনের সাপেক্ষে। বুঝা গেছে? আর হাইপারটনিক সলিউশন উল্টাটা আর কি, যা বুঝতে পারতেছেন একই জিনিস। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নিয়েন একবার। বুঝা গেছে কিনা? আমাদের তিন ধরনের সলিউশন রয়েছে, একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক। আইসোটনিকে আমাদের কোনো মুভমেন্ট ঘটবে না, আর হাইপোটনিকের মধ্যে একজনের অসমোটিক প্রেসার আরেকজন থেকে বেশি। ঠিক আছে, বা উল্টা বলতে পারেন যে ফার্স্ট সলিউশনের অসমোটিক প্রেসারটা কি সেকেন্ড সলিউশন থেকে কম। ঠিক আছে, সেটা হচ্ছে হাইপোটনিক, আর হাইপারটনিকটা হচ্ছে উল্টাটা। If it has higher osmotic pressure than the second solution, then it is said to be hypertonic relative to the second solution। এই জিনিসটা আর কি, বোঝা গেছে কিনা? জি ভাই।
তো এবার রিভার্স অসমোসিসের কথাটা, এই যে রিভার্স অসমোসিস, আমার নর্মাল অসমোসিসটা কি বাবা, যা বলছিলাম মানে নর্মাল অসমোসিসের মধ্যে কি পানি কি সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে কি সলিউশনের দিকে কি মুভ করে। বাট রিভার্স অসমোসিসের ক্ষেত্রে কি হয়, আমাদের সলিউশন হচ্ছে কি একটা কি অবিশুদ্ধ পানি, ঠিক আছে। তো এটাকে আমরা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা কি আলাদা করে রাখছি, এবং এখান থেকে আমি বাইরে দেখি অসমোটিক প্রেসারটা দিচ্ছি, মানে এক্সটার্নাল একটা প্রেসার অ্যাপ্লাই করতে, যার ফলে কি এই যে অবিশুদ্ধ পানিগুলোকে বিশুদ্ধ পানির দিকে দাবিত হয়। তো এটা কি আমাদের অসমোসিসের উল্টা না, এই জিনিসটা হচ্ছে রিভার্স অসমোসিস, ঠিক আছে। আর এর মাধ্যমে কি আমরা পানিগুলোকে বিশুদ্ধ করে থাকি। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, একটু রিভার্স অসমোসিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করিয়েন, কারণ আসে মাঝে মধ্যে আসতে পারে এই জিনিসটা। রিভার্স অসমোসিস এবং আইসোটনিক, হাইপারটনিক এবং কি হাইপোটনিক মিডিয়াম। ওকে, তো এবার আসে কি আমার অসমোটিক প্রেসারের সূত্রগুলো, আমাদের যে গ্যাস প্রেসারগুলো আছে, গ্যাসের যে সূত্রগুলো আছে, তো সিমিলারলি আমাদের অসমোটিক প্রেসারের সূত্রগুলো আছে, ঠিক আছে। তো এগুলো সেম। তো এখানে আমাদের কনসেন্ট্রেশনের সাথে বা অসমোটিক প্রেসারের সাথে একটা সূত্র আছে। তো আমরা জানি কি, কলম কই, আচ্ছা, তো আমাদের যে এটা হচ্ছে ব্যান্টপের সূত্র, তো এটা এক্সপেরিমেন্টে পিপারের মানে কি এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে ব্যান্টপ কিছু সূত্র দিয়েছিল, ঠিক আছে। আমাদের যেরকম কি আইডিয়াল গ্যাসে কিনা বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, ঠিক আছে, রেনল্ড চাপের সূত্র আছে। এখানেও সিমিলারলি কি অসমোসিসও অসমোটিক প্রেসারও সিমিলার কাইন্ড অফ সূত্রগুলো আছে, ঠিক আছে। তো প্রথম সূত্রটা হচ্ছে কি, osmotic pressure of a solution at a given temperature is directly proportional to its concentration. Osmotic pressure of a given solution at a given temperature, pressure of a solution at a given temperature is directly proportional to its concentration, অর্থাৎ concentration সমানুপাতিক কে osmotic প্রেসারটা। আরেকটা কি বলছে, osmotic pressure of a solution of a given concentration is directly proportional to the absolute temperature, ঠিক আছে। একটা হচ্ছে টেম্পারেচার সমানুপাতিক, আরেকটা হচ্ছে আমাদের কি কনসেন্ট্রেশনের সমানুপাতিক। তো এখান থেকে আমাদের আরেক তিনটা সূত্র আসবে, একটা হচ্ছে বয়েল ব্যান্টপ সূত্র, ল অফ সলিউশন, ঠিক আছে। তো এখন বয়েলের সূত্র কি বলে, বয়েলের সূত্র আমাদের বলা যে প্রেসারটা কি ভলিউমের ব্যস্তানুপাতিক, প্রেসারটা কি ভলিউমের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো আমরা একইভাবে বলতে পারি ইফ ফাই ইজ দ্য অসমোটিক প্রেসার, আমি কিছুক্ষণ আগে মনে একটা ভুল টার্ম ইউজ করছিলাম যে আমি সি দ্বারা কি অসমোটিক প্রেসারটাকে দিছিলাম, বাট এখানে সি হবে না, এটা ফাই হবে, ঠিক আছে, খেয়াল রাখেন ফাই হবে এটা, ঠিক আছে। কি বলে, ইফ ফাই ইজ দ্য অসমোটিক প্রেসার এন্ড সি ইজ দ্য কনসেন্ট্রেশন, উই ক্যান রাইট phi is proportional to C if the temperature is constant. টেম্পারেচারটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমাদের অসমোটিক প্রেসারটা কিসের সমানুপাতিক হবে, কনসেন্ট্রেশনের সমানুপাতিক, ঠিক আছে। এখন কনসেন্ট্রেশন জিনিসটা কার সমানুপাতিক, কনসেন্ট্রেশন জিনিসটা হচ্ছে কি ভলিউমের ব্যস্তানুপাতিক, খেয়াল আছে কিনা। আপনি যদি লিকুইডের ভলিউমটা বাড়ান কনসেন্ট্রেশনটা কমবে, এবং লিকুইডের ভলিউমটা কমালে কনসেন্ট্রেশনটা বাড়বে। একটা উদাহরণ দিই, ধরলাম 1 লিটার পানির মধ্যে কি 1 মোল পটাশিয়াম ক্লোরাইড কি দ্রবীভূত আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে 1 লিটার পানিকে যদি আমি 10 লিটার বানাই ফেলি, ঠিক আছে, তাহলে আমার কনসেন্ট্রেশনটা কি হবে 1/10 হয়ে যাবে, ঠিক আছে, 1 দশমাংশ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি কি, যদি আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, সরি ভলিউমটা বাড়ে, আমাদের কনসেন্ট্রেশনটা কমে যাবে, এবং কনসেন্ট্রেশনটা বাড়লে ভলিউমটা কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে সি কথা বলছেন, সি হচ্ছে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে আমাদের ভলিউমের ব্যস্তানুপাত, ঠিক আছে। তো এখন অসমোটিক প্রেসারটা আমাদের কি বলছে, মানে ব্যান্টপের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, ফাই ইজ প্রপোর্শনাল টু সি, প্রথম সূত্র। যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের অসমোটিক প্রেসারটা কি কনসেন্ট্রেশনের সমানুপাতিক, বাট কনসেন্ট্রেশন কার ব্যস্তানুপাতিক, ভলিউমের ব্যস্তানুপাতিক। তো আমরা সরাসরি এই জিনিসটা লিখতে পারি না, তো এইটাই। তো এখন দেখেন এইটা এবং বয়েলের সূত্রটা কি সেম না, বয়েলের সূত্র বলে গ্যাসের যে প্রেসারটা আছে সেটা হচ্ছে ভলিউমের ব্যস্তানুপাতিক, আর ব্যান্টপের সূত্রটা বলতেছে কি, যদি আমাদের মানে কি অসমোটিক প্রেসারটা কি ভলিউমের ব্যস্তানুপাতিক, যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, এই কারণে এই জিনিসটাকে বলা হয় কি বয়েল ব্যান্টপ ল ফর সলিউশন, বুঝা গেছে? জি ভাই, ওকে, জি ইজি। তারপর আমাদের চার্লসের সূত্র, তো একই চার্লসের সূত্র আমাদের কি বলে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রেসার কি টেম্পারেচারের সমানুপাতিক। তো আমাদের একইভাবে আমাদের ব্যান্টপটাও সেম কথা বলে, অসমোটিক প্রেসারটা কি টেম্পারেচারের সমানুপাতিক, ঠিক আছে। তারপর তো একইভাবে আমরা জানি, আমরা এই দুইটা সূত্র থেকে আমরা কি লিখছিলাম, পি সমানুপাতিক কত 1/b, এবং ফাই সরি আরেকটা হচ্ছে কি পি সমানুপাতিক টি। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, ভাই, হ্যাঁ চার্লসের সূত্রে ওটা কি ঠিক আছে? চার্লসের হ্যাঁ, সূত্রে প্রেসার কনস্ট্যান্ট হয় না ভাই? চার্লসের সূত্র প্রেসার কেন কনস্ট্যান্ট হবে, ভলিউমটা কনস্ট্যান্ট হয়, টেম্পারেচারের ও সমানুপাতিক, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা দেখেন আমরা এই দুইটা জিনিস থেকে আমরা ওই যে আদর্শ গ্যাসের সূত্রটা নিয়ে আসছিলাম না, আমরা এই দুইটা জিনিসটা পিভি সমানুপাতিক কত লিখছিলাম, টি লিখছিলাম, এগুলো কি আসছে আবার? আমরা কি নিয়ে আসছিলাম, পিভি সমানুপাতিক কত, আমরা পিভি ডিভাইড বাই টি সামথিং কে লিখছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা আইডিয়াল গ্যাসে একটা সূত্র নিয়েছিলাম, পিভি ইকুয়াল কত, এনআরটি, ঠিক আছে, যেখানে এই চিহ্নটাকে মানে প্রপোর্শনাল চিহ্নটাকে উঠে দিলে আমরা কি এনআরটি পেয়ে যাই। তো সিমিলারলি এখানে আমরা একই কাজটা করতে পারি, কারণ আমাদের দেখেন সূত্রটা দুইটাই কি সেম না, একটা হচ্ছে কি ফাই ইজ প্রপোর্শনাল টু 1/b আর একটা হচ্ছে ফাই ইজ প্রপোর্শনাল টু টি। তো আমরা 1 আর 2 থেকে সূত্রটা সিমিলারলি লিখতে পারি, ফাই বি ইকুয়াল কত লিখতে পারি 8টি 1 মোলের জন্য, n ইকুয়াল 1, আর যদি 1 মোল না হয় তাহলে আমরা কি লিখতে পারি 5 ইকুয়াল কত লিখতে পারি n আর টি, ঠিক আছে। এখন কথা আছে যে আমাদের আর প্রাইম, এন্ড আর প্রাইমটা নরমালি আমরা দেখছিলাম কার জন্য, আদর্শ গ্যাসের জন্য, সেটা ছিল কি গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, বাট এক্ষেত্রে এটা কি এক্সপেরিমেন্টাল ভ্যালু হবে, ঠিক আছে। এটা প্রায় সেম বলতে গেলে বেড়ে গেছে 8.3টা আপনি সরাসরি ইউজ করতে পারবেন, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। তো আমরা নরমালি এটার জন্য আমরা কি 5e ইকুয়াল কত আর প্রাইম টি লিখি, ঠিক আছে। তো আর প্রাইম টিটা গ্যাস কনস্ট্যান্টের সামান্য চেঞ্জ থাকে এতটুকুই, বাট আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। বোঝা গেছে কিনা? জি ভাই বুঝছি। ঠিক আছে, তো আমাদের 3টা সূত্র মিলে একটা নতুন সূত্র তৈরি হয়েছে, যেটা আদর্শ গ্যাসের সূত্র মতে, ঠিক আছে, যেটা হচ্ছে ব্যান্টফ ইকুয়েশন ফর সলিউশন। আর আমাদের ওই সূত্রটা ছিল কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, সলিউশনের জন্য হচ্ছে কি ব্যান্টফের ইকুয়েশন। ওকে, তো এটা আর কি। আর সিমিলারলি আমাদের অ্যাভোগাড্রোর সূত্র আছে ভাই, এগুলো সূত্র কি আছে না কি মানে ম্যাথ আছে ভাই? ভাই, ম্যাথ আছে ভাই, ম্যাথ আছে। বই বোর্ড কোশ্চেনটা একটু জাস্ট উল্টায় দেখেন, আমি কিছু এগুলা এটা কর এই লাইন লাস্টের এটা বলে বোর্ড কোশ্চেনে যাব আমি, ঠিক আছে। তো অ্যাভোগাড্রোর ব্যান্টফের সূত্র, তো আমাদের সিমিলারলি আমরা φ1 ইকুয়াল টু nRT1 n2 RT2 যদি লিখতে পারি, এবং যদি আমাদের কি বলে প্রেসার এবং টেম্পারেচারটা যে উভয় যদি সেম হয়, তবে আমরা বলতে পারি কি n1/b1 এবং n2/b2 উভয়ই সেম, ঠিক আছে। Hence, when the osmotic pressure and temperature are same, equal Bolenstein solution would contain equal number of moles of the solute. Osmotic pressure এবং যদি আপনার টেম্পারেচার যদি কনস্ট্যান্টে থাকে, তাহলে আমাদের কি উভয় সলিউশনে কি মোল সংখ্যাটা সেম হবে, উভয় সলিউশনে কি মোল সংখ্যাটা সেম হবে, ঠিক আছে। অল্টারনেটিভলি আমরা বলতে পারি উভয় সলিউশন যেটা মোল সংখ্যাটা সেম, তাহলে আমরা বলতে পারি তারা ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশনে আছে, যেটা মূলত আমাদের বলে কি এটা একটা আইসোটনিক সলিউশন, এটা কি একটা আইসোটনিক সলিউশন। আবার বলতে যদি আমাদের উভয়েরই কি ভলিউম এবং কনসেন্ট্রেশনটা যেহেতু সেম থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি হবে এটা একটা ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন হবে এবং জিনিসটা হবে কি একটা আইসোটনিক সলিউশন, ঠিক আছে। তবে খেয়াল রাখতে হবে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার হইতে হবে, ঠিক আছে, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে কি সলিউশনের এক সলিউশনের কোএফিসিয়েন্ট গুলো এক ভাবে চেঞ্জ হতে পারে। বুঝা গেছে? তো এটাই আর কি। এখন আবার এটা আরেকবার রিপিট করেন। অ্যাভোগাড্রো এটা। হ্যাঁ, আচ্ছা, অ্যাভোগাড্রোটা আমাদের কি বলছে ভালো করে খেয়াল কর। আমাদের জোরে মানে কি বলে যে বলে একই তাপমাত্রা ও চাপে সমান সংখ্যক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই তো ভাই? না, অ্যাভোগাড্রোর সূত্রটা একটু আপনি অরিজিনালটা বলে, বাট এখানে একটু সামান্য একটু চেঞ্জ আছে, সেম জিনিস। তো এখানে যদি আমরা অসমোটিক প্রেসার এবং টেম্পারেচারটা এবং যদি টেম্পারেচারটা যদি আমরা কনস্ট্যান্ট করে ফেলি, ঠিক আছে, এবং দুইটা সলিউশনে কি হয় B1 এবং B2 লিটার হয়, তাহলে আমরা সিম্পলি এই জিনিসটা লিখতে পারি N1 ডিভাইডেড বাই B1 N2 ডিভাইডেড বাই B2। এই জিনিসটা এখান থেকে আসে, দেখেন φ1 B1 nRT1 φ2 B2 nRT2, আর কনস্ট্যান্ট N1 B1 এবং B2 N1 ডিভাইডেড বাই N2, ঠিক আছে। তো আমাদের কনসেন্ট্রেশনটা কি প্রায় সেম হয়ে যায়, ঠিক আছে। এখন বলতে পারেন কনসেন্ট্রেশনটা সেম কেমন হয়, দেখেন আমি বলি কনসেন্ট্রেশনটা মূলত হচ্ছে ভলিউমের অনুপাতে, ভলিউম এবং মোল সংখ্যার অনুপাতে, ঠিক আছে। তো একজনের ভলিউম কম কিন্তু মোল সংখ্যা বেশি, ঠিক আছে, মোল সংখ্যা কম, ভলিউম কম মোল সংখ্যা কম, ঠিক আছে। আরেকজনের ভলিউম বেশি মোল সংখ্যাও বেশি, ঠিক আছে। তো উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কনসেন্ট্রেশনটা আপনার সেম আসতে পারে, ঠিক আছে। এখন একটা উদাহরণ মনে আসতেছে না, বাট মনে রাখতে পারেন, কারণ হচ্ছে কি আমাদের কনসেন্ট্রেশন যেটা আছে সেটা ভলিউমের ব্যস্তানুপাতিক, খেয়াল রাখেন এই জিনিসটার মধ্যে সেম আসতে পারে। তো এখন আমাদের ওই বিষয় না, আমাদের কি বলে অসমোটিক প্রেসারটা এবং টেম্পারেচারটা যদি আমরা সেম রাখি, তাহলে আমাদের উভয় সলিউশনের কি হয়, যদি ভলিউমটা যদি ইকুয়াল হয়, তো উভয় সলিউশনে কি কনসেন্ট্রেশনটা কি হয়ে যায় সেম হয়ে যায়। আর এই জিনিসটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর ব্যান্টফ সলিউশন। এখন উভয় সলিউশনের যেহেতু কনসেন্ট্রেশনটা যেহেতু সেম হয়ে গেছে,
ঠিক আছে, এই দুইটা হচ্ছে C1 C2। তবে এই জিনিসটাকে বলা হয় কি আইসোটনিক সলিউশন। ঠিক আছে, কারণ আইসোটনিক সলিউশনটা তখনই তৈরি হয় যখন তার ইকুইমুলার কনসেন্ট্রেশনে থাকে। বুঝা গেছে এটা? জি ভাই। ওকে, তো এখানে আসে, এবার আমরা একটু বোর্ড কোশ্চেনে যাই। আমাদের লাস্ট অক্টোবর 23 কোশ্চেনটা আসছে। A 1000 milliliter solution contains কত 1.82 পেজ ভাই এটা? এটা হচ্ছে বোর্ড কোশ্চেন নাম্বার 2, 324। ঠিক আছে, A 1000 milliliter solution contains 1.82 gram of unknown solute, has an osmotic pressure of 51.8 centimeter of mercury, 51.8 centimeter of mercury at 10 degrees Celsius. Calculate the molecular weight of the solution. Calculate the molecular weight of the solution. তো এখন আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম ব্যান্টমের সূত্র থেকে 5 ইকুয়াল কত nRT, ঠিক কিনা? এখন আমাদের আগে বের করতে হবে কি অসমোটিক প্রেসারটা বের করতে হবে। তো অসমোটিক প্রেসারটা আপনি সেম, কারণ আমাদের দেখেন 51.8 সেন্টিমিটার অফ এজ, তো আমরা জানি কি 760 মিলিমিটার পারদচাপ যেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো 760 মিলিমিটারকে আপনি 10 দ্বারা ভাগ করলে কি 76 সেন্টিমিটারটা পেয়ে যাবেন। তো এই অনুপাত দ্বারা সরাসরি ভাগ করে দিলে কি আমরা অ্যাটমসফিয়ারটা পেয়ে যাচ্ছে। বুঝা গেছে কিনা? জি ভাই। ঠিক আছে, আর টেম্পারেচারটাকে কেলভিনে নিয়ে যাব, যেহেতু আমাদের এন এর মানটা আগে ফার্স্ট বের করতে হবে। আমাদের ওরা বলছে কি মলিকুলার ওয়েটটা বের করার জন্য, আননোন সলিউটের মলিকুলার ওয়েটটা বের করার জন্য। ঠিক আছে, ওরা আমাকে ওই সলিউটের কি বডটা দেওয়া আছে, বডটা হচ্ছে মানে দ্রবণে কত গ্রাম মিক্স আছে সেটা দেওয়া আছে, বাট ওর মলিকুলার ওয়েটটা আমাকে দেওয়া নাই। ঠিক আছে, তো ওইটা বের করতে বলছে। ঠিক আছে, ওইটা বের করতে আমাকে আমার আগে লাগবে, কারণ কি দেখেন আমরা m ইকুয়াল কত মাস অফ দ্য সলিউশন, আমরা m/n। ঠিক আছে, m ইকুয়াল কত m/n। তো এই সূত্রটার জন্য আমাদের m তো দেওয়া আছে, আমার লাগবে কি স্মলহাতের nটা। ঠিক আছে, স্মলহাতের nটা আমরা সরাসরি এখান থেকে বের করতে পারি, কত মোল আমাদের এখানে দ্রবীভূত আছে সলিউশনের মধ্যে। ঠিক আছে, n ইকুয়াল টু 5/RT। আর এর মান দেখেন এখানে আমাদের এককটা কিন্তু লিটারে আছে, খেয়াল করছেন কিনা? 1000 মিলিলিটার বা 1 লিটার। বুঝা গেছে? আমি কি বলছিলাম 0.0821 হবে, আর এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে, পার কেলভিন পার মল। বুঝা গেছে? এই কারণে এই জিনিসটা এখানে ইউজ করব। এখানে বলে আবার 8.314 ইউজ করিয়েন না। 8.314টা হচ্ছে যে আপনাদের কি প্যাসকেল, প্যাসকেলের জন্য। বুঝা গেছে? তো এটা 0.0821 ইউজ করলে আমরা 0.29 মোলটা পাবো। আমাদের যেহেতু মাসটা দেওয়া আছে কত গ্রাম দ্রবীভূত আছে, মানটা বসাই আমরা জাস্ট ভাগ করে দিলে আমরা কি 62 গ্রাম পার মোলটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের কি মলিকুলার ওয়েট। বুঝা গেছে কিনা? পারা যাবে ভাই এখানে যে 1000 ml, এইটা কি কোনো ভাঙানোর দরকার আছে ভাই? মানে এটা যেটা বললেন এটার একটু ক্লিয়ার করে দেন ভাই। 1000 ml তো 1 লিটার। মানে এটা বুঝছি যে লিটার গ্রাম, এই জন্য বলতেছি ভাই। ও ভাই হ্যাঁ, ক্লিয়ার বুঝছি ভাই, এটা করা লাগবে না। হ্যাঁ, এটা 1 লিটার তো লিখিয়ে দিচ্ছে, এখানে আর কিছু করার দরকার না। ওই আবার যদি আপনার ঠিক। দেওয়া থাকে ধরলেন যে কত 650 ml দেওয়া আছে, তখন এটাকে কি লিখবেন 0.65 লিটার নিয়ে আসবেন। ঠিক আছে, জি ভাই। ওকে। একটু কাইন্ডলি আপনারা ভালো করে একটা জিনিস দেখে দিবেন, আপনারা লিটার এবং মিটার কিউবের মধ্যকার ট্রান্সফরমেশনটা, লিটার এবং মিটার কিউবের মধ্যকার ট্রান্সফরমেশন একটু ভালো করে দেখে নিয়ে। ঠিক আছে, আর জি ভাই। ডেসিমিটার কিউব, লিটার মিটার কিউব এবং ডেসিমিটার কিউব, নয়তো বিপদে পড়বেন পরীক্ষার হলে গিয়ে। ওকে, তো এইটা আর কি। আর এটা আরো একবার আসছে 18-19-এ সিমিলার টাইপের প্রশ্ন। তো আমাদের কি বলছো এই 35 গ্রাম অফ, এই যে আমি ডেসিমিটার কিউবের কথা বললাম, এটা আবার চলে আসছে এখানে, এই কারণে বলছি একটু ভালো করে এগুলো দেখে যায়। ঠিক আছে, a 35 গ্রাম of sample hemoglobin dissolved in water and the total volume of the solution is made to 1.0 decimeter cube. ঠিক আছে, the osmotic pressure of the solution is 0.0132 atmosphere at 25 degrees Celsius. Calculate the mass of the hemoglobin.
ক্যালকুলেটটা কি মাস অফ দ্য হিমোগ্লোবিন, ঠিক আছে। তো অসমোটিক প্রেসার আমাকে দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে, তারপর ব্যান্ড অফ ফ্যাক্টর আই ইকুয়াল 1, ঠিক আছে, অ্যাজ ইট ডাজ নট আয়নাইজ ইন দ্য সলিউশন। এখানে এই জিনিসটাই মেইন, কারণ এটা হচ্ছে কি সলিউশনের মধ্যে আয়োনাইজড হয় না, ঠিক আছে। তারপর আমাদের লাগবে কি, আমরা জানি কি ফাই ইকুয়াল কত অসমোটিক প্রেসার, ফাই ইকুয়াল কত আইএমআরটি, বা এম ইকুয়াল কত ফাই ডিভাইড বাই কত আইআরটি। আই এর মান হচ্ছে 1 আর টি এর মান সেম আছে, আপনি ফাই এর মানটাকে সরাসরি বসাই দিলে কাজটা শেষ, মোল পার লিটার। এখন মোলস অফ হিমোগ্লোবিনটা আপনার লাগবে, ঠিক আছে। ওরা আপনাদের কি বলছে, মোলার মাস অফ দ্য হিমোগ্লোবিন, বড় হাতের এমটা বের করতে বলছে, ঠিক আছে, এটা বের করতে বলছে। তাহলে আমাদের কি এমটা দ্বারা বি দ্বারা, এম কে বি দ্বারা গুণ করে দিলে আমরা কি মোলটা পেয়ে যাবো। কারণ আমরা কি পাইছি, কেমনে বুঝবো, আমাদের এককটা আছে মোল পার লিটার, ঠিক আছে, আমরা যে ভলিউমের মধ্যে তাকে মিক্স করছি তা দ্বারা জাস্ট গুণ করে দিব। আপনারা কি এটা বুঝতে, এখানে লিটারটা লেখা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা একটু ভালো করে খেয়াল করেন। লিটার যে কেন লেখা হয়েছে, না ভাই বুঝুন না। 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। 1 ডেসিমিটার কিউব হচ্ছে কি 1 লিটার, 1 ডেসিমিটার কিউব হচ্ছে কত 0.1 মিটার কিউব, যেটা সমান হচ্ছে 1 লিটার। সরাসরি এখানে বসাই দেওয়া হয়েছে, বোঝা গেছে কিনা? জি ভাই। ঠিক আছে, এটাই। আর লাস্ট হচ্ছে কি আমাদের মোলার মাস, ইজ দ্য মাস অফ দ্য স্যাম্পল ডিভাইড বাই দ্য নাম্বার অফ মোলস। মোলার মাসটা প্রতি মোলের জন্য কত মাস, কত গ্রাম আছে, ঠিক আছে। তো এটা 35 গ্রামকে কি আমরা এটা দ্বারা ভাগ করে দিলে মানটা পেয়ে যাবো 64 কেজি পার মল। তো এইটা একটু দেখেন, এখানে এই ম্যাটটা একটু উল্লেখ করা একটু কারণ আছে, এটা লাস্ট কয়েক বছর আসেনি, কিন্তু হুট করে এই ম্যাটটা চলে আসতে পারে। এটা মানে জাস্ট ওই যে আই এর মানটা, আমরা নর্মালি যে অ্যান্টা নিয়ে কাজ করতাম তার জায়গায় এখানে আই আছে, এই আই এর মানটাই মোস্ট ইম্পর্টেন্ট এখানে। হিমোগ্লোবিনের জন্য যেহেতু এটা আয়োনাইজড হয় না, মানে এটাকে সলিউশনের মধ্যে মিক্স হয় না, কেমিক্যালি কোনো রিয়েক্ট করে না, ঠিক আছে, তো এই কারণে আই এর মানটা এখানে 1 ধরা হয়েছে, বুঝা গেছে। তো এটা আর কি, আমি একটু মেন বইতে যাওয়ার চেষ্টা করি। ভাই হিমোগ্লোবিন ছাড়া অন্য কোনো কিছু যদি হইতো তাহলে তখন আই এর মানটা 1 হইতো না, যদি তখন আপনার কি আয়ের মান কেমিক্যালি দেওয়া থাকতো নাকি? না, আই এর মান দেওয়া থাকবে না রে ভাই। এখানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে এটা আমার জানা মতে দেওয়া ছিল না, তবে ম্যাটটা কমন ছিল ওই সময়, ওই টাইমগুলোতে একটু ম্যাটটা কমন ছিল। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে কি আমাদের, আচ্ছা তাহলে আমাদের লাস্ট, আপনারা যদি বোর্ড কোশ্চেনে যান আপনারা এরকম একটা চিত্র দেখতে পাবেন। আমি দেখলে একটু বোর্ড কোশ্চেনে যাওয়ার চেষ্টা করতেছি, একটু কাইন্ডলি আপনারা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যান। মেইন বইয়ের ভিতরে ঢুকছি। আচ্ছা, আচ্ছা আমাদের অক্টোবর 18 এবং 19-এ ডিরাইভ দ্য ব্যান্ড অফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার অফ ডাইলিট সলিউশন অ্যান্ড কম্পেয়ার ইট টু দ্য গ্যাস ল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা যে কিছুক্ষণ আগে যে প্রমাণটা পড়ে আসছিলাম, খেয়াল আছে কিনা, আমরা কিছুক্ষণ আগে ব্যান্ড অফের ইকুয়েশনের ডেরিভেশন এবং প্রত্যেকটার জন্য বয়েলের সূত্রটা কিরকম, চার্লসের সূত্রটা কিরকম, অ্যাভোগাড্রোর সূত্রটা কিরকম সেটা আমরা দেখছি, ঠিক আছে। এবং আমি এটাও দেখাইছি আপনাদের কি আদর্শ গ্যাসের সূত্রটা আবারও দেখাইছি, ঠিক আছে। বাট এখন এই জিনিসটাই লিখবেন, যা বলছি তাই। এখানে ডাইলেট সলিউশনের জন্য আপনাকে সূত্র লিখবেন, বয়েলের সূত্রের সাথে ব্যান্ড অফের সূত্রটা কিভাবে কানেক্টেড, চার্লসের সূত্রের সাথে কিভাবে কানেক্টেড, এবং ব্যান্ড অফ ইকুয়েশন ফর দ্য সলিউশন, যেখান থেকে আমরা কি 5 ইকুয়াল এনআরটিটা পাইছিলাম। বোঝা গেছে কিনা? এটা তো আশা করি পারবেন আপনারা। জি ভাই। ঠিক আছে, তো এটা আর কি। আচ্ছা, তো এবার আমরা একটু
সলিউশনের ফারাকটা হয়তো আমরা আগের বারও দেখছিলাম। সেটা হচ্ছে কি, আমাদের দুই ধরনের সলিউশন আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, একটা হচ্ছে আইডিয়াল সলিউশন। ঠিক আছে, আইডিয়াল সলিউশনটা কি, রাউলস লটা কি করে, ওবে করে, বাট স্যাচুরেটেড সলিউশনটা করবে না। স্যাচুরেটেড সলিউশনটা হচ্ছে কি, এটা সম্পৃক্ত। ঠিক আছে, মানে এটা এমন অবস্থায় ফসাই গেছে যে এরপরে যদি আপনি কিছু মিক্স করেন তার মধ্যে অদক্ষেপ পড়বে মানে হচ্ছে তলানি জমা হবে। ঠিক আছে, সলিড কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড দ্যাট ক্যান ডিজলভ। ঠিক আছে, এই জিনিসটা। আর থিওরিটিক্যালি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিড ক্যান বি এনিভেল। আইডিয়াল সলিউশন আপনি কি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কি সলিড মিক্স করতে পারবেন। রিয়েল ওয়াটার ক্ষেত্রে আমার সলিউশন কিন্তু স্যাচুরেট হতে পারে। দেখেন আপনি পানির মধ্যে চিনি বা শরবত মিক্স করতে থাকলে আপনার দেখবেন একটা সময় পর থেকে কি তলানি জমা শুরু হবে, এই জিনিসটা। ঠিক আছে, যেমন আমাদের কি হচ্ছে, এই যে সুগারের কথা বললাম। আর আইডিয়াল সলিউশনটা হচ্ছে বেনজিন এবং টলিয়ন মিক্সার। বেনজিন এবং টলিয়নের মিক্সারটাকে একটা অ্যাপ্রক্সিমেট দিচ্ছে এতটুকুই। তো এটাই আমি একটা জিনিস খুঁজতেছি। হ্যাঁ, তো আমাদের কি বলছে, 10 নম্বর কোশ্চেন আমাদের, এস্টাবলিশ এ রিলেশন বিটুইন অসমোটিক প্রেশার অফ ভেপার and vapor pressure of a solution. Osmotic pressure